তুই যদি আমায় যেতে না দিস তাহলে এই ঘরেই নিজেকে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করবো আমি, কথাটা মনে রাখিস। এমন করে বলো না এরা। তুমি মারা গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? কি করে বাঁচবো? তোকে বাঁচতে কে বলেছে? মরে গেলেই তো পারিস তুই। তুই বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এক প্রকার অনেক ঝগড়ার পরে ইরা আসার সময় আকাশ বাধা দিলে আকাশকে একটা ধাক্কা দেয়। এতে আকাশ মাটিতে পড়ে আঘাত পায়, যে আঘাতের জন্য আকাশের মা ওকে নিয়ে হসপিটালে যেতে হয়। এই আঘাতের সম্পর্কে আপনাদের পরে বলবো। এখানে এতটুকু পড়ে তো বুঝতে পেরেছেন ইরার সাথে আকাশের প্রেম করেই বিয়ে হয়েছে ওদের। তবে ওদের বিয়ের জন্য দুজনকেই অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আর হঠাৎ করে কি এমন হলো যার কারণে ইরা আকাশকে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলে, আকাশের বাড়ি থেকে চলে গেল। যদি এর পেছনে সবটা কাহিনী আপনাদের জানতে হয় তাহলে আপনাদের গল্পের প্রথম থেকে সবটা জানতে হবে, কেননা প্রথম থেকে কাহিনী না পড়লে তেমন কিছুই আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করি। পূর্বে গ্রামে বাঁকা বাঁকা মেঠো পথ দিয়ে সাইকেল চালিয়ে ইরা ওর বান্ধবীদের সাথে কলেজে যাচ্ছে। যাওয়ার সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে, সাথে ঠোঁট দিয়ে শীষ বাজাতে থাকে। সেজন্য রাস্তাও কোনো কিছু পড়ে আছে যে সে বিষয়ে ইরার কোনো খেয়ালই নেই। সাইকেল চালানোর সময় কারোর সাথে সাইকেলের ধাক্কা লেগে ইরা নিচে পড়ে যায়। ও মা গো, পড়ে গেলাম গো, কোমরটা মনে হয় ভেঙে গেল গো। কে আছো, বাঁচাও আমায়। তখন ইরার বাকি বান্ধবীগুলো সাইকেল থেকে নেমে ইরাকে তো নিচ থেকে তোলে। এইদিকে সাইকেল দিয়ে যাকে ধাক্কা দিল তার দিকে কেউ খেয়ালও করছে না। ইরার বান্ধবীগুলো ইরাকে তো উপরে উঠায়। ইরা, তুই ঠিক আছিস তো? এই দেখছিস না পড়ে গেছি, কোমরটা ভেঙে গেল আমার মনে হচ্ছে। ওই ছেলে চোখে কি দেখাস না? আশ্চর্য, আমাকে কেন ডাক দেখাচ্ছেন? তোর জন্য আমার বান্ধবী নিচে পড়ে গেল আর তুই কিনা বলছিস তোকে কেন রাগ দেখাচ্ছি? আমি তো রাস্তার একটা সাইড দিয়ে যাচ্ছিলাম, আপনারা তো উল্টো সাইডে এসে আমার ক্ষতি করলেন। তোর আবার কি ক্ষতি হলো? এই যে দেখুন, হাতের এই জায়গাটা কেটে রক্ত পড়ছে। ববির বাচ্চা, তুই ওর সাথে কথা বলবি না, আমায় নিয়ে হসপিটালে যাবি। এই যে আপনার তো কিছুই হয়নি, সুস্থ মনে হচ্ছে। যেখানে আমাকে আপনারা নিয়ে যাওয়ার কথা সেখানে আপনার কি দরকার যাওয়ার? তুই কিন্তু এবার বেশি কথা বলছিস। আপনি তো ভারী বেয়াদব একটা মেয়ে, কার সাথে কিভাবে কথা বলতে হয় তাদের ঠিক মতো জানেন না। এখন কি তোর থেকে আমাকে ব্যবহার শিখতে হবে? তাছাড়া তুই কে? ওকে তো আমি আগে কখনো দেখিনি। আমি গ্রামে থাকলেও তো দেখবেন। তা তুই কোন দেশের রাজা যে গ্রামে থাকিস না? আমি যে দেশের রাজা সে দেশে আপনি সামান্য রাজার দাসী হওয়ারও যোগ্য না। কি, যত বড় মুখ নয় তত বড় কথা। কথাটা বলেই ইরা আকাশকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়াতে আকাশ তো আরো রেগে যায়। একে তো ওকে আহত করে রক্ত বের করেছে, তার উপর থাপ্পড়ও মেরেছে। সেজন্য ইরাকে আবার থাপ্পড় মারতে যাবে তখনই শাকিল এসে বাধা দেয়। বন্ধু, কি করিস তুই? দেখছিস না, এই বেয়াদব মেয়েটাকে একটু উচিত শিক্ষা দিতে হবে। চুপ কর বন্ধু, তুই তো চিনিস না উনি কে। যদি চিনতি তাহলে এই কথাটা বলতি না। এই শুন, তোর বন্ধুকে ভালো করে আমার পরিচয়টা দিয়ে দিবি, সাথে এটাও বলে দিবি এই ইরা চৌধুরীর সাথে যেন কোনো পাঙ্গা নিতে না আসে। যদিও আসে এর ফল কেমন হবে তাও ওকে বলে দিবি। বলার কি দরকার, ও তো সবই শুনেছে। শুধু শুনলেই হবে না, আমার সাথে পাঙ্গা নিলে ওর কি কি ক্ষতি হতে পারে সবটা বুঝিয়ে বলবি। সবে মাত্র পরিচয় না হতেই ওর এই অবস্থা হলো। যখন পুরো পরিচয় পাবে তখন হয়তো হসপিটাল থেকে বের হওয়ার চান্সও পাবে না। শাকিল, ওর মতো ডাইনের সাথে কথা না বলে আমাকে হসপিটালে নিয়ে চল। ডাইনি বলাতেই ইরা তো আরো বেশি করে রেগে যায়। রেগে আকাশকে আবারও মারতে আসে। তো সাহস তো কম নয়, তুই আমাকে ডাইনি বললি? আজকে তো আমি তোকে মেরেই ফেলবো। ইরা কোনো কিছু করতে যাবে, ববি ইরাকে এখান থেকে নিয়ে আসে। ততক্ষণে শাকিল ও আকাশকে নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর হাতের এই অবস্থা দেখে কি করে হলো এরকমটা? একটা ডাইনি আমাকে তার সাইকেল দিয়ে ধাক্কা মেরেছে, সেজন্য হাতটা এরকম হয়ে গেল। বুঝতে পেরেছি। আমি এই জায়গা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলাম। এটা মোটামুটি ৬-৭ দিনে অনেকটা শুকিয়ে যাবে। তুমি এই ওষুধগুলো নিয়ে তাহলে ঘরে যাও। ধন্যবাদ ডক্টর আপনাকে। চল তোকে ঘরে পৌঁছে দেই। ঠিক আছে, চল তাহলে। ইরা তো ঘরে যেতে থাকে। অন্যদিকে ইরা আর ববি আসে কলেজে। ক্লাসে ঢুকতে যাবে এমন সময় স্যার ওদের ঢুকতে নিষেধ করে। তোমরা দুজনে ভিতরে আসতে পারবে না। কিন্তু স্যার, আমাদের এমন অপরাধের জন্য কি আমাদের ভেতরে আসতে দিবেন না? তোমাদের অপরাধ হলো তোমরা লেট করে ক্লাসে এসেছো। তাছাড়া তোমরা কি জানো না, আমার ক্লাসে লেট করে আসাটা আমি একদম পছন্দ করি না। তারপরও লেট করে কেন এলে? ওই একটা অসভ্য বজ্জাত ছেলের জন্য আমার আজকে আসতে লেট হয়েছে। তা সেই ছেলেটা কি করেছি? স্যার, আমি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আসছিলাম, ছেলেটা হঠাৎ করেই সামনে চলে আসে। এতে একটু ব্যথা পাই, তবে আমি নিজেও ব্যথা পেয়েছি অনেকটাই।
এতে ছেলেটা আমাকে অনেক বকাবকি করলো। ওই ছেলেটার সাথে ঝগড়া করতে করতে লেট হয়ে গেল আমার। কি সব উল্টাপাল্টা বলছিস? তুই চুপ করে থাক। এখন দেখবি স্যার আমাদের কোনো কিছুই বলবে না। সত্যি বলছিস? শুধু দেখে যা আগে আগে কি হয়। দুজনে কি নিয়ে ফুসুর ফুসুর করছো? আমি ওকে বলছিলাম কোনো টেনশন যেন না নেয়। স্যার অনেক ভালো মানুষ, আমাদের ঠিকই ক্লাস করতে দেবে। এই কথাটাই না বলেছিলাম তোকে। হ্যাঁ স্যার, এই কথাটাই বলছে। কথা কম বলে ভিতরে এসে ক্লাস করো। কথাটা শুনে ইরা তো মহা খুশি। এসে ব্রেঞ্চে বসে যায়, ক্লাস করতে থাকে। অন্যদিকে আকাশের কি অবস্থা তা আমরা একটু দেখে আসি। আচ্ছা শাকিল, ওই মেয়েটা কে রে? ওই মেয়ে হচ্ছে আমাদের গ্রামের চেয়ারম্যানের মেয়ে। কি বলিস, চেয়ারম্যানের এত সুন্দর মেয়ে আছে? আমি তো জানতামই না। যদি আগে থেকে জেনে থাকতি তাহলে কি করতে শুনি? ওই মেয়েকে পটানোর চেষ্টা করতাম। তোর কি মাথাটা গেছে? মাথায় কেন যাবে? ওই মেয়ে সম্পর্কে তো জানিস না কোনো কিছু, সেজন্য কথাটা বলতে পারলি। তাহলে একটু বলতে শুনি। ওই মেয়ের নামটা তো শুনলি, ওর বাবা যে চেয়ারম্যান সেটাও জানতে পারলি। ওনার 2টা ছেলে আছে। ওনাদের ভয়ে এলাকার কেউ ওনাদের বিরুদ্ধে কথা বলতে একটুও সাহস পায় না। কি বলিস, এতটা সাংঘাতিক পরিবারের মেয়ে? তাহলে আর বলিস কি? আর তুই কেনা আসতে না আসতেই ওই মেয়ের সাথে টক্কর নিয়ে নিলি। এখন এই মেয়ে যদি ওর ভাইদের তোর কথা বলে তাহলে তো তোকে মারবে, সাথে আমাকেও। তাছাড়া তোর বাবা নেই, তোর মায়ের দিকে তাকিয়ে তুই একটু সাবধানে থাকিস। আরে আমি তো আছি কয়েকটা দিন, এরপর তো আবার ঢাকায় ফিরে যাব। আচ্ছা তুই ঘরে ফিরে যাই এখন। একটু পরে শাকিল আকাশকে ওদের ঘরে দিয়ে তারপর বেরিয়ে পড়ে। বাড়ির উঠোনে আসতেই আকাশের এমন অবস্থা দেখে আকাশের মা দৌড়ে এসে নানা রকমের প্রশ্ন করতে থাকে। আম্মু, এত প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বলো তো? আচ্ছা তাহলে আগে বল, তোর হাতে এটা কি করে হলো? আর বলো না আম্মু, রাস্তা দিয়ে সাইকেল চালানোর সময় আমি পড়ে যাই, সেজন্য এরকমটা হয়েছে। কি দরকার ছিল সাইকেল চালানোর? এমনিতে তুই এসেছিস কয়েকটা দিন এখানে থাকার জন্য, এখন এই অবস্থা নিয়ে থাকবি কি করে? ও কিছু হবে না, তুমি চলো তো, আমাকে ভাত দাও, অনেক খিদে লেগেছে। তুই বস, আমি আজকে তোকে নিজের হাতে খাইয়ে দেবো। ঠিক আছে চলো তাহলে। একটু পরে আকাশের মা ওকে খাইয়ে দিতে থাকে। নিজের মায়ের হাতের খাবার কেউ না খেতে চায় বলুন? এদিকে আকাশ খেতে থাকুক, ততক্ষণে আপনাদের আকাশের সম্পর্কে একটু জানিয়ে দিই। আকাশ বর্তমানে পড়াশোনার পাশাপাশি টিউশনি করাতে থাকে। আকাশের বাবা নেই, 15 বছর আগে উনি মারা যায়। উনি মারা যাওয়ার পরেই আকাশের পরিবারে অভাব দেখা দেয়, কেননা ওনার যা জমানো টাকা ছিল সে টাকা দিয়েই এতটা দিন আকাশের পড়াশোনা চালাতে থাকে। আকাশের বাবার একটা দোকান ছিল, সে দোকান অন্য কেউ এখন ভাড়া নিয়ে চালাতে থাকে। সেখান থেকে যা পায় তা দিয়েই ওদের সংসারটা চলে কোনোভাবে। এক কথায় আকাশের সংসার চলে ও টিউশনির কিছু টাকা আর দোকানের ভাড়া থেকে। আকাশের খাওয়া হলে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরা কলেজের ক্লাস শেষ করে চলে আসে বাড়িতে। বাড়িতে ইরাকে দেখেই ইরার বাবা মা ভাই ভাবিদের মুখে হাসি ফোটে, কেননা ইরা ওদের অনেক আদরের ছিল। তোর এতক্ষণে আসার সময় হলো? কি করবো আম্মু, কলেজে এত এত ক্লাস, কোনটা রেখে কোনটা করব ভেবেই তো পাচ্ছি না। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর ভাবিকে বলে দিচ্ছি তোর জন্য খাবার নিতে। ঠিক আছে, আমি রুমে গেলাম। ইরা রোমে আসে। কিছুক্ষণ পরে ইরার বড় ভাবি সাথী আসে ইরার রোমে। ভাবি তুমি কেন আসতে গেলে? আমাকে বললে আমি না হয় নিচে চলে আসতাম। মার খাওয়াবে নাকি আমাকে? মার কেন খাবে? তোমার বড় ভাই যদি জানে আমি তোমাকে নিচে নামিয়ে খেতে দিয়েছি তাহলে আমার কি হবে? একবার ভেবে দেখেছো? ভাইয়ারা একটু বেশি ভাবে আমার জন্য। তুমি ওনাদের একমাত্র আদরের বোন, তোমাকে নিয়ে তো ভাববেই। তাছাড়া একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা ভাবি? তোমার ভাইকে বলে আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। তুমি আবার কোথায় যাবে? বাবার বাড়িতে যাব। আমাকে না বলে ভাইয়া অথবা বাবাকে বলো। তোমার ভাইয়ার বাবাকে তো কোনো কিছু বললেই তো ওনারা রাগ করে। তাছাড়া সবাই তোমার কাছে বিড়ালের মতো থাকে, তোমার কথা সবই শোনে। সেজন্য বাবা আর ভাইকে বলে দেখো আমার যাওয়ার ব্যবস্থা করা যায় কি না। কিন্তু আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমার কি লাভ হবে শুনি? আচ্ছা কি লাগবে তোমার তা বলো। আমার মেকআপ লাগবে নাকি শাড়ি লাগবে? ওসব কোনো কিছুই আমার লাগবে না। তাহলে কি লাগবে তোমার? আমাকেও তোমার সাথে নিতে হবে। তোমার না সামনে পরীক্ষা? পরীক্ষা হয়েছে তো কি হয়েছে? তোমাকে তো যেতে দিবে না, সাথে আমার যাওয়াও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যেও না। আচ্ছা ঠিক আছে, নিব আমার সাথে। এই তো আমার লক্ষ্মী ভাবি। এই বলে ইরা ওর ভাবিকে জড়িয়ে ধরে। তখনই সাথীর হাজবেন্ড মানে ইরার বড় ভাই চলে আসে। কি ব্যাপার ভাবি, ননদের এত খাতির কবে থেকে হলো? ভাইয়া তোমাকে তা জানতে হবে না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কত টাকা লাগবে তোর, শুধু বল একবার। ভাইয়া টাকা লাগবে না তো। তাহলে কি বলবো? আমি আর ভাবি
তুই আর সাথী কি কোথাও ঘুরতে যাবি? না সাথী তোকে কিছু বলেছে? আমি কিছুই বলিনি। আরে ভাবি, আমায় বলতে দাও। ভাইয়া, আমার তো সামনে পরীক্ষা, সেই জন্যে ভাবি তো মানে ওই সময় ওনার বাবা বাড়িতে যেতে পারবে না। সেজন্যই বলছিলাম তুমি ভাবিকে ওনার বাবা বাড়িতে দিয়ে এসো, কয়েকটা দিন থেকে তারপর না হয় চলে আসবে। ও তাই বল। আমি তো ভেবেছিলাম কি না কি বলবি তুই। আচ্ছা, আমি কালকেই ওকে দিয়ে আসবো। তা ইরা, তুমি না বললে তুমিও আমার সাথে আসবে? না ভাবি, আমি চলে এলে ছোট ভাবি আবার একা হয়ে যাবে। উফ, এই কথাটা তো আমি ভেবেই দেখিনি। সেই জন্যই তুমি বরং ঘুরে এসো। ঠিক আছে, যাই তাহলে আমি রুমে, তুমি তাহলে ঘুমাও। এইদিকে ইরাও ঘুমায়। পরের দিন সকালে আবির সাথীকে নিয়ে বের হয়, সাথে ইরাও। আসলে ইরার কলেজের রাস্তার সামনে দিয়ে সাথীদের বাড়িতে যাওয়া হয়, সেজন্য ইরা ও একসাথে বের হয়ে একেবারে কলেজের সামনে এসে নেমে পড়ে। আবির চলে যাওয়ার পরেই ইরা ভেতরে চলে আসে, এসে ওর বান্ধবীগুলোর সাথে আড্ডা দিতে থাকে। এইদিকে বন্ধু চল কোথাও থেকে ঘুরে আসি। এই সময় আবার কোথায় যাবে? চল একবার কলেজ থেকে ঘুরে আসি। কিন্তু আমি এসে কি করব? আরে ক্লাস করবি, তাছাড়া তুই একা একা এখানে বসে থেকে কি করবি? তার চেয়ে বরং আমার সাথে চল, ভালোই লাগবে তোর। ঠিক আছে, চল তাহলে। রেডি হয়ে বের হতে যাবে, তখনই আকাশকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে, কি জন্য যাচ্ছে। মা, এভাবে বসে না থেকে একটু ঘুরে আসি কোথাও থেকে। ঠিক আছে, তবে সাবধানে থাকিস। সেজন্য ঘর থেকে বের হয়। আকাশ শাকিলের সাথে চলে আসে কলেজে। শাকিলের সাথে ক্লাসে এসে বসে পড়ে। কিছুক্ষণ পরে ইরাও ওই ক্লাসে আসে ইরাকে দেখে। শাকিল, মেয়েটা এখানে কেন? কোন মেয়ে? আরে যে মেয়েটা আমার এরকম অবস্থা করেছে, সে মেয়ের কথা বলতেছে। ও আমার সাথেই পড়ে। ও আচ্ছা, তাই বল। এই জন্য তুই ওই মেয়েকে ভালো করে চিনিস তাহলে? সেরকম আর কি। একটু পরে স্যার এসে ক্লাস করাতে থাকে। তখন ইরা ক্লাসের মধ্যে জোরে জোরে শব্দ করে হাসতে থাকে, সেজন্য স্যার ওকে দাঁড় করায়। ইরা, তুমি হাসছো কেন? স্যার, আমি হাসছি এই ছেলেটাকে নিয়ে। কোন ছেলে? শাকিলের পাশে যে ছেলেটা বসে আছে, ওই ছেলেটাকে নিয়ে। কি করেছো ওই ছেলেটা? তাছাড়া ওই ছেলেকে তো দেখে নতুন মনে হচ্ছে, কিন্তু ওকে দেখে হাসার এত কারণ তো দেখছি না আমি। তা ওই ছেলের হাতে এখানে শার্ট তো ছেঁড়া, সেই জন্যই আমার হাসি পাচ্ছে। কথাটা শুনে আকাশ এবার হাতের ওখানে তাকায়, তখন ছেঁড়া দেখতে পায়। আসলে আকাশ জানতো না এই জায়গায় যে ছেঁড়া ছিল। তখন তোমার নাম কি? পারভেজ হোসেন আকাশ। তোমার পরিবারে কে কে আছে? তাছাড়া তোমাকে তো আগে কখনো দেখিনি এই ক্লাসে। এরপর আকাশ পরিবার সম্পর্কে সবটা বলতে থাকে। সবটা শুনে সাথে বাকি কাহিনী শুনে। তাহলে তো তুমি এদের তুলনায় এক বেজ সিনিয়র। তা তোমার হাতে এই অবস্থা হলো কি করে? এই ক্লাসের একটা অহংকারী আর জেদি মেয়ে এই কাজটা করেছে। তুমি কি ইরার কথা বলছো? স্যার, আপনি তো দেখিয়ে না বলতেই সবটা বুঝে গেলেন। করব বলো, ওর বাবা চেয়ারম্যান, সেজন্য ও একটু বেশি অহংকারী। ভাগ্য ভালো আমি কলেজের স্যারের পাশাপাশি বোর্ডের সদস্য, নয়তো ওর বাবা এতদিনে আমাকে এই কলেজ থেকে বের করে দিত। স্যার, আপনি কিন্তু আমায় অপমান করছেন। তোমাকে আমি অনেক বুঝিয়েছি। তোমার বাবা চেয়ারম্যান বলে যাকে খুশি তার সাথেই তুমি পাঙ্গা নাও, যাকে তাকে ধরে মারো। তোমার কারণে ক্লাসে অনেক ছেলেই ক্লাস করতে আসে না। সব দোষ কি আমার নাকি? ওরাই তো আমার সাথে উল্টাপাল্টা করতে আসে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আর এই ছেলে ঢাকা থেকে মাত্র আসলো, আর তুমি ওর সাথেই প্রথম দিনেই এরকম করে বসলে। এই ছেলে কানা, সেই জন্য রাস্তা দেখে চলতে পারেনি, আর তাই আমার সাইকেলের নিচে এসে পড়েছে। আচ্ছা স্যার, এই সবটা থাক, আপনি বরং ক্লাস করান ওদের। আমি ততক্ষণ একটু তাকিয়ে তাকিয়ে দেখি। ঠিক আছে, দেখো তাহলে। স্যার ক্লাস করাতে থাকে। এদিকে ইরা তো রেগে একাকার, মনে হচ্ছে আকাশকে একা ফেলেই আবার হামলা করবে। কিছুক্ষণ পরে স্যার তো চলে যায়। উনি যাওয়ার পরে, তোকে তো এত অপমান করলো সবার সামনে, এর প্রতিশোধ কিন্তু নিতে হবে। নিব মানে? একটু পরেই নিব। কিভাবে নিবি? সবেমাত্র একটা হাতে এরকম অবস্থা করেছি, আজকে বাকি হাতের অবস্থাও খারাপ করে দেব। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পরে আকাশ শাকিল ঘরে ফেরার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে। গ্রামের রাস্তা তো একটু আঁকাবাঁকা তো থাকবেই, তার উপর হালকা হালকা গর্ত তো আছেই। আচ্ছা আমি তাহলে গেলাম, তুই বাকি পথ সাবধানে যেতে থাক। ঠিক আছে, বিকেলে কিন্তু বের হব। আচ্ছা, আমি চলে আসবো সময় করে। শাকিল চলে যাওয়ার পরেই আকাশ একা একা আসতে থাকে। তখন ইরা আর ববি পেছনে আসে, যদিও ওরা যে এসেছে তা আকাশ খেয়াল করেনি। সেজন্য ওরা দুজনে সাইকেল দিয়ে আকাশকে আবারও ধাক্কা দেয়। এতে রাস্তার ধারে পড়ে যায়, কিন্তু এবার তেমন ক্ষতি হয়নি, কেননা রাস্তার পাশে পুকুর ছিল বলে পানিতে এসে পড়ে। আকাশের এমন পড়ে যাওয়া দেখে ইরা তো অনেক হাসতে থাকে, হেসেই প্রায় কুল পায় না। আকাশ তো মুগ্ধ নয়নে ইরার হাসি দেখতে থাকে। দেখলি তো,
আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা? আপনি নিজেও আমাকে চেনেন না। ও তাই নাকি? তা কি করবি তুই? আগে পুকুর থেকে তো উঠতে দেবেন, তারপর না হয় বলতেছি কি করা যায়। সাহস থাকলে কিছু করে দেখা। কথাটা শুনে আকাশ পুকুর থেকে উঠে ইরার সামনে আসে। পানি আকাশের শরীরে শার্ট প্যান্ট থেকে বের হতে থাকে, সেজন্য সেগুলো একটু হাত দিয়ে নাড়া দিতেই কয়েক ফোঁটা পানি এসে ইরার মুখে পড়ে। তোর সাহস তো কম না, তুই আমার মুখে পানি মেরেছিস? হ্যাঁ, সাহসের তো কিছুই দেখলে না। এখন যা করবো আমি, তার জন্য তোকে তো পস্তাতে হবে। কিছু করবি মানে কি করবি তুই? আরে তুমি না চেয়ারম্যানের মেয়ে, তাতে ভয় পেলে কি চলবে? দেখ, কাছে আসবি না, কাছে আসলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করলে তোমারই সমস্যা। আমার সমস্যা হবে কি করে? আমি তোমার সাথে যা যা করব সেগুলো অন্য কেউ দেখলে তো তোমারই ক্ষতি হবে। কথাটা শুনে ইরা তো ভয় পায়। ইরা কোনো কিছু বলতে যাবে তার আগেই ইরাকে জড়িয়ে ধরে। ইরা অনেক চেষ্টা করেও ছাড়াতে পারেনি। আকাশের শরীর ভেজা ছিল বলে ইরার শরীরও ভিজে গেল। কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। এরপর যদি আমার সাথে লাগতে আসিস তাহলে তোমার এমন হাল করব যে আমাকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মানে সিনেমার গুন্ডারা যে সুন্দর মেয়েকে তুলে নিয়ে এসে ওইগুলা করে, আপনি কি সেরকম কিছু করার চিন্তা করছেন? ছি ছি ছি, আমার রুচি তো খারাপ না যে ওনার মতো একটা মেয়ের সাথে এগুলো করতে যাব। তার মানে কি আমি সুন্দরী না? আমার থেকে তো সুন্দর লাগছে না, এবার অন্যদের কাছে কেমন লাগে সেটা আমি তো বলতে পারি না। দেখছিস এরা তোকে কিভাবে অপমান করছে। ওনার মতো মেয়ের মান থাকলে তো তাকে অপমান করব? যে না চেহারা হাসছে, সে চেহারা নিয়ে আমার সাথে ঝগড়া করতে। তোকে তো আমি দেখে নেব। এতক্ষণ ধরে তো সামনে আছে, যা দেখার দেখে নাও, কেননা আমি কয়েকদিন পর আবার শহরে ফিরে যাব। তখন কিন্তু দেখে নেওয়ার সুযোগ আর পাবে না। ববি, এই ছেলেটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, নয়তো আমি নয়তো কি করবে শুনি? সাইকেল দিয়ে মেরে আবার পুকুরে ফেলে দেব। আমি তাহলে সাইকেল শুদ্ধ তোমাকে পুকুরে ফেলে দেবো। ভাইয়া আপনি এখন যান এখান থেকে। আমার বান্ধবী যদি এর চেয়ে বেশি রেগে যায় তাহলে কিন্তু অনেক কিছু করে ফেলবে, পরে কিন্তু আমি আর সামলাতে পারবো না। এত মতো মেয়ে আমার সাথে পারবে না, এত চিকন বডি নিয়ে আমার সাথে কিভাবে পারবে? ওই চিকন না মোটা তুই কি দেখেছিস? জড়িয়ে ধরার সময় মাপ নিয়ে নিয়েছে। কি বেহায়া ছেলে রে বাবা, একটু লজ্জা শরম বলতে কি কিছু নেই? লজ্জা শরম তো তোমার নেই, যদি থাকতো তাহলে ঠিকই। তাহলে কি চুপ করে আছিস কেন? কিছু না, গেলাম আমি। তবে একটা কথা, পারফিউমের সুগন্ধিটা কিন্তু অনেক মিষ্টি, তার সাথে চোখের ঘ্রাণও। কথাগুলো বলে হাঁটা দেয়। এইদিকে ইরা দাঁড়িয়ে আছে, কোনো কিছুই বলছে না, কেননা এর মতো সাহসী ছেলে ইরা এই গ্রামে কখনো দেখেনি। তুই আজকে এই ছেলের ব্যাপারে তোর আব্বুকে সবটা বলবি। আব্বুকে কোনো কিছু বলা যাবে না, তাহলে ওই ছেলেকে জানেই মেরে ফেলবে। এতে তো ভালোই হয়। এমনটা করা ঠিক হবে না। সামান্য একটু কারণে কারো প্রাণ নেওয়া ঠিক হবে না। তাছাড়া ওর শত্রুতা তো আমার সাথে, সেজন্য ওকে আমিই হ্যান্ডেল করব। পারবি তো? চেয়ারম্যানের মেয়ে আমি, পারতে যে হবেই আমায়। ওর মতো ছেলেকে কিভাবে টাইট দিতে হয় তা আমার থেকে ভালো আর কে বা জানে। তবে যা করছিস সাবধানে করিস। আজকে যা করছে ছেলেটার সামনে দিকে তো আরো বেশি কিছু করার চেষ্টা করবে। তুই কোনো চিন্তাই করিস না, ওকে আমি এমনভাবে দেখে নিব আমার নামটাই ভুলে যাবে। চল এখন আমার বাসার দিকে যাই। চল তাহলে। ওরা ও বাসায় চলে যায়। অন্যদিকে আকাশও ঘরে এসে সবটা চেঞ্জ করে বসে থাকে আর ইরার সাথে আজকে যা যা হয়েছে তা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় আকাশের অনেক জ্বর ওঠে। আকাশের শাকিল সন্ধ্যায় কল দিয়ে তা জানতে পারে, সেজন্য আকাশে দেখার জন্য বের হয়। পথেই ববির সাথে শাকিলের দেখা হয়। এই কোথায় যাচ্ছিস তুই? তোর সাথে তোর বন্ধুটা কোথায়? ওর জ্বর এসেছে, সেজন্য ওকে দেখতে যাচ্ছি। জ্বর হলো কি করে? জানি না কি করে হলো, ওর সাথে দেখা হওয়ার পর বুঝতে পারবো। ঠিক আছে যা তাহলে। তুই কোথায় যাচ্ছিস? হীরা ঠান্ডা লেগেছে, সেজন্য ওকে দেখতে যাচ্ছি। ঠিক আছে, তবে এরা আমার বন্ধুর সাথে এরকম কেন করে বলতো? সে আমি কি করে জানি কেন এরকম করলো? আচ্ছা চলি তাহলে। এরপর দুজন দুদিকে যেতে থাকে। ববি চলে আসে ইরার কাছে, শাকিল চলে আসে আকাশের কাছে। এসে ওর সাথে কথা বলতে থাকে। তখন আকাশের মা আসে ওখানে। শাকিল কখন এলি? এই তো আন্টি 5 মিনিট হলো। তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আনছি। এদিকে আকাশের মা তো নাস্তা আনতে চলে যায়। অন্যদিকে ইরা আর ববি গল্প করতে থাকে। পাশে ইরার দু ভাবি ছিল। ইরা, তোমার এরকম অবস্থা হলো কি করে? ভাবি আমি তো ওকে দেখেছি জামা কিছুটা ভেজা অবস্থায় আসতে, মনে হচ্ছে ভেজা ছিল বলে এরকম অবস্থা হয়েছে। তাই ইরা, তুমি ভিজলে কি করে? আরে ওয়াশরুমের ভেতরে এসে পানি ছাড়তেই ড্রেসিং টেবিলের সব পানি আমার জামায় লাগে। তার সাথে আমার আরো কিছু বান্ধবী তা দেখে আমার শরীরে আরো পানি মারতে থাকে। ঠিক আছে, তোমরা দুইজন আলাপ করো,
আমরা তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। ইরার দু ভাবি তো চলে যায় ওনারা যাওয়ার পরেই। দেখলি তো ওই বজ্জাত ছেলেটার জন্য আজকে আমার কি হাল হলো। তোর তো শুধু ঠান্ডা লেগেছে, কিন্তু ওই ছেলের তো জ্বর উঠল। তুই কি জানলি? আসার সময় শাকিলের সাথে দেখা হয়েছে, ও আমাকে সবটা বলছে। বেশ হয়েছে, আমার সাথে এরকম বেয়াদবি করার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তুই নিজেও তো কষ্টে আসিস। আমার তো শুধু ঠান্ডা, কিন্তু ওই ছেলের তো জ্বর এসেছে, 4-5 দিনেও ঠিক মতো উঠতে পারবে না। এরই মধ্যে ইরার দুই ভাই আর বাবা আসে রুমে। কি হয়েছে আমার মামুনির? আব্বু, সামান্য একটু ঠান্ডা লেগেছে, ও ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ তো ঠান্ডা লাগলো কি করে? হয়তো শরীর একটু ভিজে যাওয়ার জন্য হয়েছে। তাইরা ডক্টর কি বলেছে? আব্বুর সাথে সারাক্ষণ থাকতে হয় বলে তোর খোঁজ খবরও নিতে পারি না। কিছু হয়নি তো আমার ভাইয়া, তোমরা শুধু শুধুই টেনশন করছো। আব্বু, ওকে তাহলে এখন রেস্ট করতে দেই। আর ববি, তুমি কিন্তু আজ রাতটা ইরার সাথে থেকো। কিন্তু ভাইয়া, আমি ঘরে না ফিরলে তো মা অনেক চিন্তা করবে আমাকে নিয়ে। আমি বলে দেব তোমার মাকে কল দিয়ে। ঠিক আছে ভাইয়া। এই কথা শুনে ইরা তো অনেক খুশি, কেননা ওরা দু বান্ধবী সারা রাত শুয়ে শুয়ে গল্প করতে পারবে। আচ্ছা ইরা, তুই সুস্থ না হওয়া পর্যন্ত তোকে কলেজে আর যেতে হবে না। কিন্তু কেন আব্বু, আমি তো ঠিক আছি। কোনো ঠিক নেই, যা বলেছি তাই শুন। আমরা তোর ভালোর জন্যই বলেছি। ঠিক আছে, যাব না। কিন্তু আঙ্কেল, আমি তো যেতে পারি কলেজে। তুমি কলেজে এসে কি কি পড়া দিচ্ছে তাই ইরাকে জানিয়ে দিও। ঠিক আছে আঙ্কেল। পরের দিন ববি তো কলেজে আসে, এসে ক্লাস করতে থাকে। অন্যদিকে ঈশান ওর বাবার কাছে আসে। বাবা, বাবা, ও বাবা, কি হয়েছে বল। ইরার জন্য একটা ছেলে খুঁজবো কি? কোনো দরকার নেই, ও মাত্র কলেজে পড়ে, আগে ভার্সিটিতে ভর্তি হোক, তারপর ওর বিয়ে নিয়ে বাবা যাবে। তাছাড়া 2 বছর পরে ইলেকশনের পরেই না হয় ওর জন্য ছেলে দেখবো। আমি কি তাহলে ওদের মানা করে দেব? হ্যাঁ, মানা করে দাও। অন্যদিন পরে ইরা তো ভালো হয়ে যায়, কিন্তু আকাশ এখনো মোটামুটি অসুস্থ হয়ে আছে। কলেজ ভেতরে শাকিলের সাথে দেখা হয় ওদের। কিরে, তোর বন্ধু কোথায়? আকাশ এখনো অসুস্থ? কি বলিস, এখনো সুস্থ হয়নি? এই তো আরো 2-3 দিন তো লাগবেই। আচ্ছা শোন, কলেজ শেষে আকাশের বাড়িতে যাব, আমায় একটু নিয়ে যাবি? তুমি হঠাৎ ওর বাড়িতে কেন যেতে চাইছো? এরা আমারও তো সেম প্রশ্ন। তোকে সবটা জানতে হবে না, যা বলেছি তা শুধু শুনে রাখলেই হবে। ঠিক আছে, নিয়ে যাব। চল তাহলে এক্ষুনি যাব আমরা। হ্যাঁ চলো তাহলে। একটু পরে ওরা রওনা দেয়। কিছুক্ষণ পরে ইরা আকাশের জন্য কিছু ফল কিনে আনে। আকাশের ঘরটা দেখে ইরা মোটামুটি অবাক হয়, কেননা ঘরটা অনেক ছোট। সবাই মিলে 3টা রুম আছে ওখানে। একটু পরে ওরা এসে আকাশের পাশে বসে। তখন আকাশ ঘুমোচ্ছিল, সেজন্য ওরা মোটামুটি পাশে এসে বসে থাকে। ততক্ষণে আকাশের মা ওখানে আসে। কি ব্যাপার শাকিল, ওরা কারা? ওদের তো চিনলাম না। আন্টি, ওরা আমার বন্ধু, আমরা একই সাথে পড়াশোনা করি। আকাশ অসুস্থ, সেজন্য ওকে দেখতে চেয়েছে, তাই নিয়ে এসেছি। তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আনতেছি। আন্টি চলুন, আপনাকে নাস্তা বানাতে হেল্প করি। তোমরা এই ঘরের মেহমান, তোমরা গল্প করো, আমি একাই সবটা করে নিব। কিন্তু আন্টি, বললাম তো তোমরা প্রথম এসেছো, সেজন্য গল্প করতে থাকো। আকাশের মা নাস্তা বানাতেই চলে যায়। অন্যদিকে ওরা গল্প করতে থাকে। একটু পরে শাকিল আর ববি রুম থেকে বের হয়। আসলে ববি ওয়াশরুমে যাবে, সেজন্য ওকে নিয়ে বের হয়। এখন শুধু আকাশ আর ইরার সাথে এই রুমে। ইরা আকাশের কপালে হাত দিয়ে চেক করতে থাকে জ্বর কিছুটা ঠিক হয়েছে কিনা, কিন্তু হাত দিয়ে বুঝতে পারে জ্বর এখনও আছে। এরা যেই হাতটা সরিয়ে নিয়ে আসবে, আকাশ ঘুমের মধ্যেই ইরার হাতটা জড়িয়ে ধরে রাখে বুকের সাথে। এরকমটা আকাশ যে করবে তা যে ইরা ভাবতেও পারেনি। আকাশের ঘুমও ভাঙছে না, আবার ইরা হাতটাও ছাড়াতে পারছে না। 6 মিনিট ধরে আকাশ হাতটা ওর নিজের বুকে ধরে রেখেছে। এদিকে ববি আর শাকিলের কথায় আওয়াজ শুনে ইরা এবার একটু জোর দিয়ে হাতটা সরিয়ে নিয়ে আসে। সেজন্য আকাশের ঘুমটাও ভেঙে যায়। তাও চোখে অনেক ঘুম ছিল, সেজন্য ঠিকভাবে বুঝতেও পারছে না সামনে কে আছে। এই কি আম্মু, তুমি এখানে এখনো বসে আছো? আকাশের এমন কথা শুনে ইরা তো কিছুটা মিটমিট করে হাসে। এই যে মিস্টার, আমি আপনার আম্মু নই, বুঝলেন? তাহলে আপনি কে? ঘুমের কারণে মুখটা তো ঠিক মতো দেখতে পাচ্ছি না। দেখতে হবেও না। তা এখন কেমন আছেন? তার আগে বলুন আপনি কে? এরা কিছু বলতে যাবে, তখনই শাকিল আর ববি এসে পড়ে ওখানে। কিরে, তোর ঘুম ভেঙে গেল তাহলে? মনে হলে কেউ আমাকে ধরে টান দিল আর আমার ঘুমও ভেঙে গেল। এবার একটু ভালো করে তাকিয়ে চারদিকে একটু দেখ, তাহলে বুঝতে পারবি।
সেজন্য ভালো করে তাকিয়ে দেখতে থাকে। দেখার পরে বুঝতে পারে সবটা। এ কি, আপনি এখানে কেন? আপনাকে দেখতে এসেছে। আমাকে আবার দেখার কি আছে? আপনি সুস্থ আছেন কিনা তা দেখার জন্য এসেছি। আমি আছি, মোটামুটি সুস্থ। আমার মতো একটা গরিব ঘরের ছেলেকে দেখতে এসছেন, তার জন্য ধন্যবাদ। আচ্ছা আমরা তাহলে চলি এখন। এসছেন যখন এই গরিবের ঘরে নাস্তা তো খেয়ে যান। তার লাগবে না, আসি তাহলে। ওরা বের হতে যাবে তখনই আকাশের মা নাস্তা নিয়ে এসে ওদের খেতে বলে। ওরা নাস্তা খাওয়া শুরু করে। তখন হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়ে ইরা ওর ঘরে চলে আসে। ইরা বাসায় আসতেই, ইরা, তোমার হাত এত লাল হয়ে আছে কেন? আমার কখন লাল হলো? ভালো করে তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে লাল হলো। ইরা হাতের দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না যে এটা ওই সময়ের আকাশ যে ওর হাত ধরে রেখেছিল, এটা ওই সময়ের এরকম হয়েছিল, যা ইরা এতক্ষণে খেয়ালও করেনি। আরে ভাবি, জানি না কি করে লাল হলো। আচ্ছা, কোনো ছেলে তোমাকে রাস্তায় ডিস্টার্ব করেনি তো? আরে কি যে বলো না ভাবি, আমাকে ডিস্টার্ব করবে এরকম ছেলে কি আমাদের গ্রামে আছে নাকি? সেটা তো ঠিক বলতেছো। আচ্ছা যাও, এখন ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে ভাবি। বিকেলে ইরার বাবা আর ভাইয়েরা আসে একটা বাড়িতে জমির ব্যাপারে কথা বলার জন্য। আবির, এই জমিটা ওদের থেকে লিখে নে তো। চেয়ারম্যান সাহেব, এত বড় জুলুম আমার উপরে করবেন না। এখানে জুলুমের কি আছে? তুমি আমাদের থেকে 3 লক্ষ টাকা নিয়েছো, তাও 3 বছর আগে। আমি তো বলছি 3-4 মাসে সব টাকা আমি ফেরত দিয়ে দিব। যে টাকা তুই 3 বছরেও দিতে পারিসনি, সে টাকা কিনা তুই 3-4 মাসে ফেরত দিবি। কথাটা তো একটু হাস্যকর, তাই না? তাছাড়া তোকে কোনো সময় দেওয়া হবে না, সেজন্যই তাড়াতাড়ি সাইন কর। আমি কিন্তু পুলিশে জানাবো। পুলিশের জানাবি? লোকটার কথা শুনে চেয়ারম্যান আর আবিরও সাথে সাথে হেসে ওঠে। বলে কি লোকটা আমাকে নাকি পুলিশে দিবে? হ্যাঁ দিব। আপনার মতো এরকম জালের চেয়ারম্যান থাকার চেয়ে না থাকা ভালো। কি বললি তুই? এত বড় সাহস তোর! আমার সামনে দাঁড়িয়ে তুই আমার বাবাকে এত বড় কথা বলছিস? আজকে তোকে আর তোর এই ঘরটায় আগুনে জ্বালিয়ে দিব। আমার এত বড় ক্ষতি করবেন না চেয়ারম্যান সাহেব, আমি আপনার পায়ে পড়ছি। আর এই আবদার আমি মেনে নিতাম, কিন্তু তুই আমাকে পুলিশের ভয় দেখাস। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তোর কোনো ক্ষমা নেই ঈশান, তুই ওর ব্যবস্থা কর, আমি গেলাম। ইরার বাবা তো ওখান থেকে চলে যায়। এদিকে ইরা পরের দিন এসে আকাশের সাথে দেখা করে। তবে ইরা যে আসবে তা কিন্তু বলে আসেনি, হঠাৎ করেই চলে আসে ইরাকে দেখে। কি ব্যাপার, আপনি এখানে কেন? এসেছি তোমার খোঁজ নিতে। কয়েকদিন আগেও তো আপনি করে বলেছেন, এখন আবার তুমি করে বলতেছেন। ব্যাপার কি বলেন তো? এমন কিছু না, তোমাকে দেখে কেন যেন তোমার মায়ায় পড়ে গেলাম। মানে তেমন কিছু না। আচ্ছা তুমি তো ঢাকায় চলে যাবে, তা ওখানে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই তো? সেসব জেনে আপনি কি করবেন? আমার অনেক কিছু জানার আছে, আর জানার পরে বলারও আছে। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। সত্যি বলছো তো? আপনার কি মনে হয় আমার মতো একটা গরিব ঘরের ছেলে কি কোনো মেয়ে কি ভালোবাসবে? এটা অবশ্যই ঠিক কথা বলেছো। তোমার নাম্বারটা দিয়ে যাও, আমার যখন ইচ্ছে হবে তখনই তোমার সাথে কথা বলে নেব। আমার নাম্বার কেন? একটু আগেই তো বলেছি কথা বলার জন্য। যদি না দেই? আমার সাথে পাঙ্গা নেয়ার পরই কয়েকদিন ধরে জ্বরে ভুগছো, তাহলে বুঝো দেখো সামনে তোমার আর কি কি হতে পারে। 1 মিনিটের জন্য আকাশ কিছু একটা ভাবতে থাকে। ভাবা শেষ হলে নাম্বারটা দিয়ে দেয়। ইরা খুশি মনে নাম্বারটা নিয়ে চলে আসে। এখন এই কাহিনী শুনিয়ে অনেকেই বলবেন, লেখক সাহেব এটা কি করলো? ওনার তো আকাশের উপরে শত্রুতা থাকার কথা, কিন্তু তা না করে হঠাৎ এত দরদ দেখাচ্ছে কেন? এটাই তো ভাবছেন। আসলে একটা কথা কি জানেন, সব শত্রুর ফল কিন্তু সহজে পাওয়া যায় না, কিছু জায়গায় টেকনিক খাটাতে হয়। এখন দেখা যাচ্ছে ইরাও সেই টেকনিকটা খাটালো। ইরা কি আকাশকে ভালোবেসে ধোকা দেবে, না ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলবে? সেসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের গল্পের সাথেই থাকতে হবে, কেননা ইরার মনে কী কী চলছে তা একমাত্র লেখকই জানে। সেজন্য দেখতে থাকুন সামনে কি কি হয়। নম্বর নিয়ে চলে আসার পরে আকাশ কে এসেছিল ঘরে? সকালে এসেছিল আম্মু। ওকে বসতে বলতি। আমি চলে যাব তো, সেজন্য আমাকে দেখার জন্য এসছে। তুই কি কালকে ফিরে যাবি? কি করব বলো, অনেক পড়াশোনা আছে, তার উপর টিউশন তো আছেই। তাহলে কালকেই চলে যাস, আমি তোর জন্য না হয় কিছু পিঠা বানিয়ে দেবো। ঠিক আছে। পরের দিন আকাশ বের হয়। পথে ইরার সাথে দেখা হয়, সেখানে 5 মিনিটের মতো কথা বলে চলে আসে ঢাকায়। তবে গাড়িতে যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু ইরা অনেকবারই কল করে খোঁজ নিয়েছিল। কিছুক্ষণ পরে বাসায় এসে আকাশ রেস্ট নিতে থাকে। পরদিন থেকে শুরু করে দেয় টিউশনি। 7 দিন পরে আব্বু আমি ঢাকায় যাব। ঢাকায় কেন যেতে চাইছিস? আমার কলেজ 15 দিনের মতো বন্ধ আছে,
সেই জন্য মামার বাসায় গিয়ে কয়েকটা দিন থেকে আসি আমি। কিন্তু তুই একা যাবি কি করে? এর আগেও তো একা একা অনেকদিন গিয়েছিলাম। ঠিক আছে, আমি তোর মামা আর মামিকে বলে দিব। ঠিক আছে আব্বু। পরের দিন ইরাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য ইরার দুই ভাই আসে। তবে ইরার ভাবিরা ইরার জন্য অনেক কিছু তৈরি করে দেয়। এদিকে ইরা যেতে থাকে, অন্যদিকে ইরার বাড়িতে তখনই শুরু হয় ঝামেলা। এই ঝামেলার মূল কারণ হচ্ছে ইরা নিজেই। কিন্তু কিভাবে শুরু হলো এই ঝামেলা তা আপনারা ঠিকই জানতে পারবেন। তবে 2-3 দিন পার হয়ে যাওয়ার পরে ততক্ষণে আমরা ইরাকে নিয়ে আসি ঢাকায়। বাস থেকে নেমে দাঁড়িয়ে আছে, তখন কেউ একজন পেছন থেকে এসে ইরার চোখ ধরে রাখে। আচমকা এভাবে চোখ ধরাতে ইরা কিছুটা ভয় তো পায়, কিন্তু হাত দিয়ে বুঝতে পারে এটা কোনো মেয়ের হাত, সেজন্য বুঝতে আর বাকি রইল না। নীলাশা তুই? বুঝলাম না, তুই আমাকে চিনলি কি করে? তুই ছাড়া আর কার এত সাহস আছে যে আমার চোখে হাত দেবে? এটা অবশ্য ঠিক বলেছিস। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো তোর? কোনো অসুবিধা হয়নি। তা তুই একা আসলি যে? তোর আশা এখানে বাবা মাকেও নিয়ে আসবো? আমি তা বলিনি। আচ্ছা, এখন কথা না বলে চল আমার সাথে বাসায়। ঠিক আছে চল। ওরা বাসায় আসে। তবে ইরার এখানে আসার পেছনে অন্য কিছু কারণ আছে, যা আপনারা গল্পের সাথে থাকলে ঠিকই বুঝতে পারবেন। একটু পরে ওরা চলে আসে বাসায়। নীলাশা মা তো ইরাকে দেখে জড়িয়ে ধরে, কথা বলতে থাকে সেজন্য। মা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কেন রে, আমি আবার কি করলাম? আসা মাত্রই জড়িয়ে ধরলে কেন? আমাকে তো কখনো এভাবে জড়িয়ে ধরো না। আমি নীলাশার অনেক হিংসে হচ্ছে, তাই না? তা তো হবেই, সত্য হোক তোমারই তো মামাতো বোন। কথাটা বলে ইরা আর ওর মামি দুজনেই হেসে দেয়। আমিও দেখবো এই ভালোবাসা কতদিন টিকে। থাক মামি, ওকেও একটু জড়িয়ে ধরো, নয়তো বেচারি সারা রাত কান্না করতে থাকবে। পরে দেখা যাবে একটু ঘুমোতেও পারবে না ঠিক মতো করে। থাক ইরা, ওকে আর রাগিয়ে দিও না। নীলাশা, তোরা ফ্রেশ হ, আমি তোদের জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে মামি। নীলাশা চল রুমে যাই আমরা। ঠিক আছে চল। ইরা, তুই হঠাৎ করে আসলি যে? আমি আসাতে তোর কোনো অসুবিধা হয়েছে কি? আমি তা বলিনি, তোকে গত কয়েকটা মাস ধরে আমি আনতে পারি না ঢাকায়, কিন্তু তুই হঠাৎ করে চলে আসলি, সেটা তো আমি ভাবতেও পারিনি। তোকে এত ভাবতে হবে না, চল এখন রুমে। ওরা রুমে এসে ফ্রেশ হয়ে গল্প করতে থাকে। এদিকে ইরা যে ঢাকায় এসেছে তা কিন্তু আকাশ মোটেও জানে না, কেননা ইরা কোনো কিছুই আকাশকে জানায়নি। কিছুক্ষণ পরে ওরা খাবার খেয়ে দুজনেই শুয়ে পড়ে। অন্যদিকে গ্রামে কি হচ্ছে না হচ্ছে তা আমরা একটু শুনে আসি। ইরা চলে আসার পরে ইরার ভাবি আর ভাইয়েরা মিলে আলাদাভাবে কথা বলতে থাকে। তোমার সাথে কিছু কথা আছে আমার। কি কথা বলো? আগে বলো, তুমি শোনার পরে রাগ করবে না? কি কথা আগে বলবে তো? আমি বলছিলাম কি, আমার যে একটা ছোট ভাই আছে, যদি ওর সাথে ইরার বিয়েটা দেওয়া যায় তাহলে কেমন হবে বলো তো? হঠাৎ তোমার ভাইয়ের সাথে কেন? তোমার বোন যে তোমার বাবার সম্পত্তির মালিক হবে, তাকে তুমি ভুলে গেছো? কিন্তু তোমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার মাঝে আমাদের কি লাভ? কেন না, তাহলে তোমার বোনের ভাগ আমার ভাই পাবে, আর ওখান থেকে কিছু ভাগ আমরাও নিয়ে নিব। এই জন্য তুমি ইরার এত খাতির যত্ন করো? এত বছর পরে তুমি তা বুঝতে পারলে? আমি তো ভেবেছিলাম তুমি ওর ভাবি, সেই জন্য এগুলো করতেছো। আরে সেগুলো কিছুই না, ইরা তো পরীক্ষা আর 4-5 মাস পরে শেষ হবে। এখন তুমি বাবার সাথে এই ব্যাপারে কথা বলে নিও। ঠিক আছে, বলে নিব। এই কথাগুলো বলে ওরা যেমন শুয়ে পড়ে, তেমনি ঈশা আর ঈশানের মনের মধ্যেও সেমভাবে আকাঙ্ক্ষা জেগে ওঠে। ওরাও সেম এই বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে যা যা বলেছি বুঝতে পেরেছো তো? সব তো বুঝেছি, কিন্তু তোমার ভাই রাজি হবে তো? ওই সব তুমি আমার উপর ছেড়ে দাও। তাছাড়া তোমার বোনকে দেখলে যে কোনো ছেলে পছন্দ করে নেবে। তুমি তাহলে ইরার ভালো করে খেয়াল রাখতে থাকো, যেন ইরা তোমার কথা শোনে। সে তুমি ভেবো না, ইরার জন্য আমি একটা নেকলেস বানাবো, ওর জন্মদিনে ওকে উপহার দিব, তাহলে দেখবে ও অনেক খুশি হবে। বাহ, তোমার মাথায় এত বুদ্ধি, আমি তো আগে জানতাম না। তুমি এখন ঘুমিয়ে পড়ো, এইসব কথা যেন অন্য কারো কানেও না পৌঁছায়। এই বলে এরা তো ঘুমিয়ে পড়ে। এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন কেন ইরার ভাবিরা এত খেয়াল রাখে ইরার উপরে। আসলে ইরা দু ভাবির সম্পত্তির জন্য ইরার এত খেয়াল রাখে, যেন ওনাদের ভাইয়ের সাথে বিয়ে দিয়ে সম্পত্তি নিতে পারে সেজন্য। তাহলে আপনারা গল্পের এই পর্যন্ত তো বুঝতে পারলেন এদের কার মনে কি চলতেছে।
এখন চলুন আমরা ঢাকায় কি হচ্ছে তা জেনে আসি। এদিকে আকাশ ভার্সিটিতে এসে ক্লাস শেষ করে টিসি মোড়ে এসে বসে থাকে। দূর থেকে আকাশ নীলাশাকে দেখতে পায়। আসলে আপনাদের তো বলাই হয়নি, নীলাশা আর আকাশ ওরা অনেক ভালো বন্ধু হয়। তবে এখানে একটা রহস্য আছে, যে রহস্যটা আপনারা সময় হলেই জানতে পারবেন। এখন শুধু বর্তমানে কি চলছে তা নিয়ে আলোচনা করতে থাকি। তুই আজকে তো লেট করে আসলে যে? আরে আমার ফুফাতো বোন এসেছে। তাহলে আসার সময় নিয়ে আসতে। নিয়ে আসলাম তো, কিন্তু কোন দিকে যে গেল ঠিক জানি না। আমার হারিয়ে যাবে না তো? ধ্যাত, এতটাও ছোট না। এরা এই নিয়ে কথা বলতে থাকে। অন্যদিকে ইরা আকাশকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়। সেজন্য আকাশকে কল দিয়ে কোথায় আছে তা জানতে চায়, কিন্তু আকাশ তো জানে না ইরা যে ঢাকা এসেছে। সেজন্য বলে দেয় কোথায় আছে। সেজন্য ইরা এবার নীলাশাকে কল দেয়। কিরে, কোথায় তুই? তোর জন্য আমি কতক্ষণ আর বসে থাকবো বল? তুই কোথায় আছিস সেটা আমায় বল। আমি টিসি মোড়ে বসে আছি, মাঝখানে একটা গাছ আছে, ওই গাছটার পাশেই বসে আছি। কথাটা শুনে ইরার তো আরও ভালো লাগে, কেননা আকাশও বলেছে টিসি মোড়ে আছে আর নীলাশাও সেম কথাই বলে। সেজন্য ওই জায়গায় এসে নীলাশাকে দেখতে পায় একটা ছেলের সাথে বসে আছে, কিন্তু ইরা ছেলেটার মুখ দেখতে পাচ্ছে না। তাছাড়া দেখবে কি করে, ইরা তো ওদের পেছনে। নীলাশার জামা দেখে ওকে চিনতে পারে, সেজন্য ইরা পেছনে এসে আকাশের চোখটা ধরে ফেলে। আচমকা এভাবে কেউ ওর চোখ ধরবে তা আকাশ ভাবতেও পারেনি। এদিকে নীলাশা তো অবাক হয়। নিরাশা, ভাইয়ার সাথে কিন্তু তোকে অনেক মানিয়েছে। আরে ওটা আমার বন্ধু হয়। বুঝি বুঝি, আমার সামনে ধরা খেয়েছিস বলে এখন মিথ্যে বলছিস? কণ্ঠটা আকাশের পরিচিত মনে হলো, সেজন্য চোখে হাত দিয়ে হাতটি স্পর্শ করতে থাকে। অনেকটা চেনা চেনা লাগছিল, সেজন্য পেছনে ফিরে তাকায় আর হাতটা সরিয়ে নিতেই ওরা দুজন দুজনকে দেখে চমকে ওঠে। কিন্তু নীলাশার সামনে তাকাতে ওকে কিছুই বুঝতে দেয়নি। আকাশ, ইরার সাথে তোর পরিচয় করিয়ে দেই। ও আমার ফুফাতো বোন, গতকাল সন্ধ্যায় ঢাকায় এসেছে। আর ইরা, ও হচ্ছে আকাশ, আমার ভার্সিটির ফ্রেন্ড। এরপর ওরা একে অপরের সাথে কথা বলতে থাকে। তখনই তোরা একটু বস, আমি কিছু খাবার নিয়ে আসি। ঠিক আছে। নীলাশা যাওয়ার পরেই ওরা ঝগড়া শুরু করে দেয়। তুমি ঢাকায় এসছো, আমাকে তো জানাবে। তোমাকে সারপ্রাইজ দিব বলে জানাইনি। তাছাড়া তুমি আর নীলাশা একই ইউনিভার্সিটিতে পড়ো এটা জানি, কিন্তু একই ক্লাসে, মানে বন্ধু তোমরা, এটা তো আমি জানতামই না। কত স্বপ্ন ছিল তোমার সামনে এসে দাঁড়িয়ে সারপ্রাইজ দেব, কিন্তু উল্টো আমি সারপ্রাইজড হয়ে গেলাম। সত্যি আমি নিজেও কখনো ভাবিনি তোমাকে এত তাড়াতাড়ি দেখতে পারবো। এখন কথা অফ করো, বাকি কথা বাসায় ফিরেও বলতে পারবো। তা আমি আসবো কি? তুমি বাসায় আসলে নীলাশা আর মামা মামি কি বলবে? তোমার মামা মামি আমাকে ভালো করে চেনে, তাছাড়া ওই বাসায় আমি অনেকবার এসেছি। মিথ্যে বলার আর জায়গা পাও না। তাহলে আজকে এসে দেখাবো কি? যদি তুমি সত্যি সত্যি আসতে পারো তাহলে তোমায় কিছু একটা দেব। সত্যিই তো? পরে আবার পড়তে নিবে না তো? কখনোই না, আগে এসে তো দেখাও। ঠিক আছে। একটু পরে ওখানে নীলাশা আসে, এসে দেখে ওরা দুজনে কথা বলতেছে। সেজন্য তোদের দুজনের কথা কি শেষ হলো? আর একটু বাকি আছে। তাহলে শেষ করে নে। এখানে না। তাহলে কোথায় শুনি? তোর বাসায় যাবো, চল। কি ব্যাপার বলতো, আজকে হঠাৎ বাসায় যেতে চাইছিস? এতদিন তো তোকে 100 বার জোর করেও নিয়ে যেতে পারিনি। আজকে যাবো, চল। ঠিক আছে, নিয়ে যাব তোকে। এখন চল আমার সাথে। তাইরা, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার তো কোনো অসুবিধা হবে না। আমি তোর সাথে কথা বলিনি। তাহলে ভাই তুই একটু চুপ কর। এরা চল বাসায় যাব। ঠিক আছে চলো। ওদের সাথে সাথে আকাশও আসে। আকাশকে দেখে নীলাশার বাবা মা তো খুশি হয়। আরে আকাশ, এতদিন পরে হঠাৎ করে কি মনে করে? অনেক দিন হলো আপনার হাতে বিরিয়ানি খাই না, সেজন্য খেতে চলে এসছে। ঠিক আছে, তোমরা বসে আড্ডা দাও, আমি ততক্ষণে বানিয়ে আনছি। ঠিক আছে আন্টি। ওরা তিনজন রুমে এসে একটু বসে থাকে। তোরা বস, আমি একটু ড্রেস চেঞ্জ করে আসি, 5 মিনিট লাগবে। নীলাশা চলে যায় ওয়াশরুমে। এসে দরজা বন্ধ করে দেওয়ার পরেই আকাশ ইরাকে কিস করে বসে। আচমকা এভাবে কিস করে বসবে ইরা তো স্বপ্নেও ভাবতে পারেনি। 2 মিনিট পরে ছেড়ে দেয়। এইদিকে ইরা তো এখনো সোজা হয়ে বসে আছে। ও বুঝতেই পারেনি আকাশ আচমকা এমন কিছু করে বসবে ওর সাথে। সেজন্য ইরাকে একটা চিমটি দিয়ে জ্ঞান ফেরায়। আমার কথা আমি রেখেছি। তাই বলে এরকম ভাবে আচমকা? পরবর্তীতে তো সুযোগ পাবো না। তবে রে। এই বলে মারামারি করতে থাকে। ততক্ষণে ওখানে নীলাশা চলে আসে। এই তোরা কি করছিস এগুলা? তোর বন্ধুকে দেখ, আমায় মারছে। কি মিথ্যাবাদী মেয়ে রে বাবা, বিশ্বাস কর আমি ওকে মোটেও মারিনি। তুই তো সবকিছু নিজের চোখেই দেখলি। সব কিছু দেখেছি, তাছাড়া তোকে এত নাটক করতে হবে না। আমি আবার কি নাটক করলাম? তোদের মধ্যে যে রিলেশন আছে তা আমি আগে থেকেই জানি। কি?
তুই আগে থেকেই জানতি, তাও কি করে? আকাশ যখন ঢাকায় ফিরে তখন তোর ব্যাপারে আমাকে বলে, তোর ছবিও দেখায়, কিন্তু আমি বুঝতে দিই নাই যে তোকে আমি চিনি। সেজন্য ওর সাথে আমি একটু মজা নিলাম। তুই তো বান্ধবী নামে কলঙ্ক। বাহ, আমারই ফোপাতো বোনের সাথে প্রেম করবি, আবার আমার থেকেই সাহায্য চাইবি? এটা আমি মেনে নেব? তুই ভাবলি কি করে? তুই চাস না আমি ইরাকে ভালোবাসি? তুই যতটা স্বাভাবিক ভাবছিস ততটা স্বাভাবিক কিন্তু না। এরার বাবা কিন্তু মানবে না। তুই যদি সাহায্য করিস তাহলে তো হয়ে যায়। তাইরা সাহায্য করব কি? সত্যি করবি তো? তোর দেখে সামান্য লজ্জাও লাগছে না? লজ্জা কেন লাগবে বল? আকাশ যদি তোকে সবটা বলতে পারে বন্ধু ভেবে, তাহলে তুই আমার মামাতো বোন, তোকে বলতে আমার লজ্জা কেন করবে? সত্যি এরা ভালোবেসে তোর যে লজ্জা শরম সব চলে গেছে তা কিন্তু দেখতেই পাচ্ছি। তা একটা কথা বল, আমি যতদূর জানি আকাশ এখনো তোকে প্রপোজ করেনি। করেনি তো। তাহলে এখন করে নে। দেখ, সুযোগ কিন্তু সবসময় আসে না, রুমও খালি আছে। তোর কি লজ্জা শরম নেই? বাহ, প্রেম করা তুমি আর লজ্জা পাবো আমি, এটা কেমন কথা? আচ্ছা আকাশ, তুমি তাহলে প্রপোজ করো। কিন্তু ফুল কোথায় খুঁজবো এখন? আমার কাছে ফুল আছে, তোরা 2 মিনিট অপেক্ষা কর, আমি নিয়ে আসছি। নীলাশা চলে যায়। তখন ইরা আকাশকে জিজ্ঞেস করে, বাহ, তুমি তো দেখি আমারই মামাতো বোনকে আমাকেই পছন্দ করো, আবার সে গল্প শোনাচ্ছ। আমি জানতাম নাকি? তাছাড়া নীলাশা আমাকে বলেনি, না বললে আমি জানবো কি করে? এখন তো জেনেছো। এখন তো সব জেনেই গেছে, এখন আর লুকিয়ে কি করব? আমি এখানে 10 দিন আছি। এই 10 দিন পরে বাড়ি ফিরে যাব আবার। তারপর 2 মাস পরেই আমার পরীক্ষা। সেই জন্য তুমি যদি আমাকে পেতে চাও তাহলে পরিবারে কথা বলে দেখো। তখনই ওখানে নীলাশা চলে আসে। এসে আকাশের হাতে ফুল দিয়ে বলে ইরাকে প্রপোজ করতে। আকাশও প্রপোজ করে। ইরা সে ফুল নিয়ে ফুলে একটা চুমু দিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আমার সামনে তো একটু দূরত্ব রাখবি। তাছাড়া ইরা, তোর কি মনে হয় ফুপু আর ফুপা কখনো রাজি হবে? রাজি কেন হবে না? তুই আকাশকে চিনিস বড় জোর 1 মাস হয়েছে। আমি ওকে 3 বছর ধরে চিনি। ওর পরিবার কিভাবে কি কি করে সবই আমি জানি। আমি তো ওদের ঘরটাও দেখে এসেছি। কিন্তু তাও আকাশের পরিবারের কিন্তু কিছুটা আর্থিক দিক দিয়ে অভাব আছে, সেই সব তো জানিস। আমি ওকে সবটাই বলেছি আমার সম্পর্কে। আমার পরিবারে আসলে ওকে হয়তো মাঝে মাঝে অভাব দেখতে হবে। সমস্যা নেই, আমি সামলে নিব সবটা। এখন নীলাশের সামনে বলতেছ, কিন্তু যখন পরিস্থিতির সামনে পড়বে তখন কিন্তু এই কথাটার মুখ দিয়ে বেরো হবে না। সেই সব তোমায় জানতে হবে না। আচ্ছা, আমি একটা কথা বলি, তোদের হাতে আরো অনেকটা সময় আছে। আমি তোদের দুজনের ভালোর জন্যই কথাগুলো বলছি। আকাশের পরিবারে এরা তোকে কিন্তু অনেক অভাব সহ্য করতে হবে, যা তুই পারবি না। ফুপু তোকে কিভাবে মানুষ করেছে তা আমি তো জানি। সেখানে আকাশের পরিবারে তুই নিজেকে মানিয়ে নিতে পারবি কি? দেখ আকাশ, আমি তোকে ছোট করছি না, কিন্তু দেখ পরে এমন না হয় যে দুজনকেই কষ্ট পেতে হয়। আমি এটাই ভাবছি। এর জন্য ইরা তুমি ভেবে দেখো, এখনো সময় আছে। ঠিক আছে, আমি এখানে আছি তো কয়েকটা দিন। ততদিন আমরা দেখা করি, নিজেদের আরো ভালো করে জানি। সেটাই ভালো হবে। এভাবে কয়েকটা দিন পার হয়ে যায়। ইরা এখন আকাশকে আরও বেশি করে ভালোবেসে ফেলতে থাকে। এই 8 দিন ওরা অনেক ভালো করেই কাটিয়েছে। পরের দিন ইরা চলে যাওয়ার আগে আকাশ নীলাশাদের বাসায় আসে। তখন নীলাশা ছিল না, সেজন্য ইরার সাথে কথা বলতে থাকে। আজকে তো আমার ঢাকায় শেষ দিন, তবে আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাকে দেখার জন্য। কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আমারও আর 4 মাস লাগবে। যাওয়ার আগে একটা স্পেশাল গিফট দিতে চাই তোমায়। কি গিফট? কথাটা শুনে ইরা আকাশকে জড়িয়ে ধরে কিস করে বসে। অনেকটা সময়ের পরে ছেড়ে দেয়। বাকিটা বিয়ের পরে পাবে। আমি তাহলে এখন চলি। নীলাশা কি তোমাকে এগিয়ে দিবে না? ও টিকিট কাটতে গেছে, আমাকে নিচে নামতে বলেছে। সাবধানে যেও তাহলে। এ বলে ইরা চলে যায়। ইরা যাওয়ার পরে আকাশের তেমন কিছুই ভালো লাগতো না। এভাবে অনেকগুলো মাস চলতে থাকে। ইরার পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন পরেই আবার আকাশের পরীক্ষা শুরু হয়। এভাবে পরীক্ষার মাঝেই ওদের ব্যস্ততা কাটতে থাকে। অন্যদিকে ইরার পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পরেই ইরার ভাবি আসে ওর কাছে। ইরা, তোমার তো পরীক্ষা শেষ, তার সামনের দিকে কি করবে ভেবেছো কিছু? ভাবছি পড়াশোনা করব। শুধু পড়াশোনার দিক মন দিলে হবে? বিয়ে নিয়ে তো ভাবতে হবে। বিয়ে তো করবেই, তবে আমার পছন্দের কাউকে করব বিয়ে। এমন কেউ আছে কি? আছে, তবে এখন বলা যাবে না। কথাটা শুনে সাথী মনে তো অন্য কিছু চলতে থাকে। কেননা সাথী ভেবেছিল এরকমই হবে, কিন্তু ইরার কথা শুনে ওনার অন্যরকম সবটা মনে হচ্ছিল। সেজন্য উনি এসে আবিরকে সবটা জানায়। আবির তো সবটা শুনে অনেক রেগে যায়। তেমনি ঈশাও ইরাকে সেম প্রশ্ন করে। ইরা ওনাকেও সেমভাবে উত্তর দিলে উনিও সে সব কিছু এসে ঈশানকে বলে। তাহলে তো ব্যাপারটা বাবাকে জানাতে হচ্ছে।
ব্যাপারটা আব্বুকে আগে জানাতে হবে না। কেন কেন? তুমি কি জানো না, তোমার বাবা নিজেও তো প্রেম করে বিয়ে করেছে। উনি ঠিকই প্রেম করে বিয়ে করেছে, কিন্তু আমাদের দুই ভাইকে কখনো প্রেম করতে দেয়নি। সেখানে ইরা যদি কাউকে পছন্দ করেও থাকে তাও মেনে নেবে না। আমি তাহলে খোঁজ নিচ্ছি ইরার সাথে কারো কোনো চক্কর চলছে কিনা, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কথাটা বলে উনি তো বের হয়, সাথে আবিরও। কিন্তু ওরা দুজনেই যে একই কাজে বের হয়েছে তা ওনারা নিজেরাও জানে না। এভাবে কয়েকটা দিন যাওয়ার পরেও ওনারা ঠিক বুঝে উঠতে পারেনি আসলে কার সাথে ইরার রিলেশন চলতেছে। 1 মাস যেতে থাকে। এই 1 মাসে ইরার ভাই ভাবিরা ইরার সাথে কথায় কথায় রাগ দেখায়, কেননা ওনারা দুজনেই ইরাকে বলেছে ওদের ভাইয়ের বিয়ে করার জন্য, কিন্তু তাও আলাদা, মানে সাথী ওর ভাইয়ের জন্য বলেছে আর ঈশা ওর ভাইয়ের জন্য। ইরা তো দুজনকেই মানা করে দেয়, কিন্তু সাথী জানে না ঈশার কথাগুলো, তেমনি ঈশাও সাথীর কথাগুলো জানে না। এভাবে কয়েকটা দিন যাওয়ার পরে আকাশ, তুমি ফিরবে গ্রামে? এই তো আর 15 দিন পরে। কিছু কি হয়েছে? বুঝতেছি না, ভাইয়া ভাবিরা মিলে আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারছে। ঠিক বুঝলাম না। মানে ওনারা চাচ্ছে আমি ওনাদের ভাইদের বিয়ে করি, কিন্তু আমি রাজি না হওয়াতে এখন আগের মতো কথাই বলে না আর আমার সাথে। তোমার বাবা মা কি জানে ব্যাপারটা? ওনাদের বলিনি, তাছাড়া বাবা মা জেনেও কিছু বলবে না। তুমি গ্রামে আসো, তারপরে আমি তোমাকে পরিবারের সাথে পরিচয় করিয়ে দিব। ঠিক আছে, একটা দিন সময় দাও আমাকে, আমি সবটা ঠিক করে আসছি। রাখি তাহলে। এরপর কল কেটে দেয়। 15 দিন পরে আকাশ গ্রামে আসে, তখন ইরার সাথে দেখা করে। আমার ভাইয়েরা উঠে পড়ে লেগেছে, কি করব বলো তো? আমার তো পড়াশোনা শেষ হলো, চাকরি তো নেই। তোমার পরিবর্তে এরকম অবস্থা আমার হাতে তোমাকে তুলেও দিবে না। তুমি আন্টিকে নিয়ে আমাদের বাসায় এসো। তোমার ভাই আর বাবা ওনারা যদি মাকে উল্টাপাল্টা কথা বলে? একটা কাজ করো, তুমি কাল আমাদের বাড়ি এসো। কিন্তু তোমার বাবা ভাই মিলে আমাকে ধোলাই দিবে না তো? তেমন কিছুই হবে না। পরের দিন আকাশ অনেকটা সাহস নিয়ে ইরাদের বাসায় আসে। তখন ওর বাবা ছিল, সেজন্য ওনার সামনে এসে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? কোন ওয়ার্ডে থাকো? আমার নাম পারভেজ হোসেন আকাশ, আমরা একই ওয়ার্ডে থাকি। কিন্তু তোমাকে যে কখনো এ গ্রামে আমি দেখিনি। জি, আমি তো গ্রামে থাকি না, ঢাকায় থাকি, ওখানেই পড়াশোনা করি। এখন আমার কাছে কি দরকারে এসেছো তা আগে বলো। জি আঙ্কেল, আমি এসেছি। এত ভয় পাওয়ার কিছু নেই, বলো কি জন্য এসেছো। এইদিকে ইরা দরজার সামনে উকি দিয়ে দেখতে থাকে, সাথে ইশারায় আকাশকে বলতে থাকে। কি ভাবছো? আমার হাতে এতটা সময় নেই, যা বলার একটু তাড়াতাড়ি করে বলো। আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। কথাগুলো এক নিঃশ্বাসে বলে শেষ করে। কথাগুলো শুনে ইরা তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু ইরার বাবা কথাগুলো শুনে রেগে যায়। কি তোর এত বড় সাহস? তুই আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আসার সাহস ফেলি কোথায়? আজকে তোকে আমি এখানেই লোক দিয়ে। ইরার বাবা বাকি কথা বলার আগেই ইরা এসে ওর বাবার সামনে দাঁড়ায়। আব্বু, ওর কোনো ক্ষতি করো না, আমিও ওকে ভালোবাসি। ইরার মুখে কথাটা শুনে রফিক চৌধুরী একটু শান্ত হয়ে বসে। এরপর আকাশকে খুঁটিয়ে নাটিয়ে জিজ্ঞেস করতে থাকে সবটা শোনার পরে। তোমার কোনো ইনকাম নেই, তাছাড়া তুমি যে আমার মেয়ের ভরণ পোষণ চালাবে সেটাও তো তোমার দ্বারা সম্ভব হবে না। সেই জন্য আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। সেই জন্য তোমার জন্য ভালো হবে আমার মেয়ে পিছু ছেড়ে দাও, নয়তো বুঝতেই পারছো আমি তোমার কি কি করতে পারি। আপনার কাছে কি এটার ভালোবাসার কোনো দাম নেই? দাম আছে আমার মেয়ের, কখনো রান্না পর্যন্ত করেনি। তোমার বাড়িতে যাওয়ার পরে ওকে রান্না করে কাটাতে হবে। আমার বাড়িতে ও যা কিছু পেয়েছে তোমার সাথে থাকলে হয়তো তার কোনো কিছুই ও দেখবে না। সেজন্য আমার মেয়েকে আমি অন্য কোথাও বিয়ে দিব। যদি তুমি কোনো ঝামেলা করার চেষ্টা করো আমি কিন্তু তোমাকে ছাড় দিব না। ও এমনটা বলো না, আমার যেভাবে রাখবে আমি ঠিক সেভাবেই ওর কাছে থাকতে পারবো, আমার একটু অসুবিধা হবে না। তবুও তুমি ওকে দাঁড়িয়ে দিও না। তোকে আমি চুপ থাকতে বলেছি, আর তুমি যাও এখান থেকে। আকাশ আসতে না চাইলেও ইরার বাবা ওনার লোক দিয়ে আকাশকে বের করে দেয়। বের করে ইরার মাকে ডেকে পাঠায়। শোনো ইরার মা, তোমার মেয়ের আজ থেকে এই ঘরের বাইরে যাওয়া নিষেধ। আমি 7 দিনের ভিতরে ওকে বিয়ে দিব। সেজন্য আমি আজকেই উকিলকে বলতেছি ছেলে দেখার জন্য।
আব্বু প্লিজ এমনটা করো না। ইরার বাবা কোনো কথাই শুনেনি, ইরাকে আটকে রাখা হয়। তা দেখি ইরার ভাবিরা তো অনেক খুশি হয়। দেখতে দেখতে 4 দিন কেটে যায়। ইরার জন্য ছেলেও দেখা হয়েছে। 2 দিন পরেই ওদের বিয়ে। কিন্তু আকাশ আর ইরা কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না একে অপরের সাথে। অন্যদিকে আকাশ সবটা ওর বন্ধু শাকিলকে বলে। ও সবটা শোনার পরে একটা কাজ করলে হয় না? ঠিক আছে। এরপর শাকিল কিছু কথা ওকে বলে। সবটা শুনে আকাশের মনে কিছুটা সাহস পায়। অন্যদিকে নীলাশাও চলে আসে ইরার কাছে। আসার পরে নীলাশা আর ইরা কথা বলতে থাকে। আচ্ছা, আকাশের নাম্বার তো আমার কাছে আছে, আমি ওর সাথে কথা বলে একটা ব্যবস্থা করতেছি। যা বলার তাড়াতাড়ি কর। এত কান্না করার কিছু হয়নি, আমি একটা ব্যবস্থা করতেছি। অন্যদিকে নীলাশা আর আকাশ যোগাযোগ করে। ওরা কি কি করবে না করবে সবটা নিজেদের মধ্যে কথা বলে নেয়। বিয়ের নীলাশা ইরাকে নিয়ে রোমে থাকে। ইরাকে সাজানোর জন্য পার্লারে নিয়ে আসে, কিন্তু সাথে কিছু লোক পাঠাতে চাইলে আরে ফুপা, আমি আসি তো, এত টেনশন করবেন না। আচ্ছা যাও তাহলে। এই সুযোগে ইরাকে নিয়ে বের হয়। অন্যদিকে আকাশ আর শাকিল বের হয়ে চলে আসে পার্লারে। ওখানে প্ল্যান অনুযায়ী যা যা করার তাই ওরা করে নেয়। এই সুযোগে আকাশ ইরাকে নিয়ে ওখানে থেকেই পালায়। তবে পালানোর আগে নীলাশা কিছু টাকা ওদের হাতে দেয়। আপাতত এই টাকাটা রাখ, এই নে আমার বাসার চাবি, তোরা সোজা আমার বাসায় উঠবি। বাবা মাকে পরে আমি সামলে নেব। তাছাড়া বাবা মা তোর কথা শুনলে কিছু বলবে না। আমি তাহলে চলি এখন। সাবধানে যাস। আর আপনি একটা কাজ করুন, আমাকে কিছুক্ষণের জন্য অজ্ঞান করে ফেলেন, যেন কেউ সন্দেহ করতে না পারে। বাহ, আপনার মাথায় তো অনেক বুদ্ধি। সেটা বরাবরই। আচ্ছা, এবার আপনি একটা কাজ করেন, এখান থেকে বিদায় হন। শাকিল এরপর বাকি কাজটা করে। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে চলে আসে বাস স্ট্যান্ডে। এসে গাড়িতে বসে যায়, কেননা ইরার শরীরে তখন জামা ছিল বলে কেউ ব্যাপারটা অন্যদিকে নেয়নি। অন্যদিকে 1 ঘন্টা পার হয়ে যায়। ইরার বাবা কল দিয়ে কোনোভাবেই কথা বলতে পারছে না বলে উনি আবিরকে পাঠায়। আবির ওখানে এসে দেখে নীলাশা অজ্ঞান হয়ে আছে। নীলাশা, নীলাশা, এই নীলাশা, ইরা কোথায়? এরপর জ্ঞান না ফেরায় পানি ছিটকে নীলাশার চোখে দেয়। এতে জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পরে ভাইয়া, আমার কি হয়েছে? তুমি অজ্ঞান হলে কি করে? আমাকে একটা ছেলে কি জন্য শুকিয়ে দিল, আর সেই ছেলেটাকে ইরা নিয়ে চলে গেল। এই আকাশের বাচ্চাকে তো আমি দেখে নিব। আবির লেট না করে ওর বাবাকে সবটা জানায়। উনি তো কথাটা শুনেই রেগে যায়। রেগে চিৎকার করে। অনেক লোককেই কল দিয়ে ওদের ধরতে বলে। সেই হিসেবে অনেক লোককেই ওদের খুঁজতে থাকে, কিন্তু তাও কোনোভাবেই খুঁজে পায়নি। তাছাড়া খুঁজে পাবে কি করে, ওরা তো অটোভাবে চলে যায়। অন্যদিকে বরযাত্রী চলে যায়। এতে ইরার বাবা অনেক অপমানিত হয়। তারা খোঁজ লাগা, ওরা কোথায় আছে? ওদের দুজনেরই মোবাইল বন্ধ। তাহলে ওরা যাবে কোথায়? আচ্ছা একটা কাজ কর, ওই ছেলের বাড়িতে দেখ এসেছে কিনা। খোঁজ নিয়েছে, কিন্তু নেই ওই বাসায়। তাছাড়া ওর মাও নেই ঘরে। তাহলে সবটা ওরা আগে থেকেই প্ল্যান করে রেখেছে। হতেও পারে। এইদিকে ইরার ভাবিরা তো একে একে অনেক কথা বলতে থাকে। পরিস্থিতি একটু ঠান্ডা হয়। রাত 11টায় আকাশ ইরাকে নিয়ে চলে আসে নীলাশার বাসায়। অথচ আকাশের মা এসেছে ওনার বাড়িতে। এইদিকে ওরা ফ্রেশ হয়ে রেস্ট নেয়। অন্যদিকে রাতে নীলাশা কল দেয় ওদের টেলিফোনে। আকাশ ভালো করে জানে এই কল নীলাশা দিয়েছে, সেজন্য কল রিসিভ করে কথা বলতে থাকে। তোরা ঠিক আছিস তো? আমরা ঠিক আছি। ওইদিকের পরিস্থিতি কেমন? এখানকার পরিস্থিতি তো অনেক খারাপ ছিল, বর্তমানে এখন ঠিক আছে। তবে যাই করিস সাবধানে থাকিস। তা তোরা বিয়ে করেছিস না পরে করবি? তোকে ছাড়া একা একা কিভাবে বিয়ে করি? তা তোরা আসবি কখন? আমরা হয়তো 2-3 দিনের ভেতরে চলে আসব। আচ্ছা, তোর আসার পরেই বিয়ে করে নেব। ততদিন তোরা কি একসাথে থাকবি? চিন্তা করিস না, আমরা আলাদা রুমেই থাকবো। আচ্ছা রাখি তাহলে। এভাবে 2 দিন কেটে যায়। পরিস্থিতি এখনও স্বাভাবিক হলো না। মানে সবাই মোটামুটি এখনও অনেক রেগে আছে। 2 দিন পরে নীলাশা ওর বাবা মাকে নিয়ে রওনা দেয়। রাস্তায় নীলাশা ওর বাবা মাকে সবটা বুঝিয়ে বলে। সবটা শোনার পরে তুই এরকম একটা কাজ করবি, আমাদের আগে তো বলতে পারতিস। কি করব আম্মু, সুযোগ তো হয়ে ওঠেনি। তাছাড়া প্লিজ আব্বু আম্মু, আকাশকে কোনো কিছু বলিও না। তোমরা তো জানো আকাশ কেমন ছেলে। চিন্তা করিস না, আমি নিজেও ওদের বিয়ে দিয়ে দেব। তারপর দেখি কি করা যায়। সত্যি বলছো তো আম্মু? সত্যি বলছি। তা নীলাশা, যদি তোর ফুফা জানতে পারে সবটা, তখন কি হবে বুঝতে পারছিস? ওদের বিয়ে দিয়ে কয়েকটা দিন আমার সাথে রেখে দেব, তারপর ওরা আবার গ্রামে যাবে। তবে ওরা গ্রামে যাওয়ার আগে
আমরা সবাই যাব গ্রামে, তাহলে ওরা যখন গ্রামে যাবে তখন ওদের সাহায্য করতে পারবো। এটা ভালো হবে। এইদিকে ওরা তো বাসায় আসে। আকাশ নীলাশার বাবা মার সাথে কথা বলে। এরপর ওনারা অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে 1 ঘন্টা পরেই কাজিয়ে নিয়ে ওদের বিয়ে করিয়ে দেয়। সত্যি মামা মামি, তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরে পাগলি মেয়ে বলে কি, তুই তো আমাদের মেয়ে, তাছাড়া আকাশকে আমরা নিজের ছেলের মতোই দেখি, সেই জন্য আমি তোদের বিয়েটা দিচ্ছি। তোরা এখানে 15 দিন থেকে তারপর গ্রামে ফিরে যাস। কিন্তু বাবা জানতে পারলে তো? আমরা তোমাদের একদিন আগে যাব, যেন তোমাদের সাহায্য করতে পারি। ঠিক আছে। এরপর ওনারা বাকি সব কাহিনী ওদের বলতে থাকে। সবটা শুনে ওরা খুশি হয় 15 দিন পরে। মামা মামি, তোমরা তাহলে যাও বাড়িতে, আমি আকাশকে নিয়ে কালকে আসবো। তাহলে সাবধানে আসিস। তবে একটা কথা, আমরা যে তোদের সাহায্য করছি তা যেন ইরা তোমার পরিবারে কেউ জানতে না পারে। চিন্তা করো না মামা, কেউ কোনো কিছুই জানবে না। আপনারা তাহলে এবার বের হতে পারেন। নীলাশা ওর বাবা মা নিয়ে বেরিয়ে পড়ে। ওনারা যাওয়ার একদিন পরে আকাশ ও ইরা রওনা দেয় গ্রামের দিকে। ওরা গ্রামের আসার পরেই ইরার বাবার কাছে খবরটা চলে আসে। উনি তো খবরটা পেয়েই, আবির, ঈশান, কোথায় তোরা? কি হয়েছে আব্বু, এভাবে চিৎকার করছো কেন? ইরা আর ওই ছেলে গ্রামে ঢুকেছে, তোরা দুজনে যা আর ওদের ধরে এখানে নিয়ে আয়। বাবা, তুমি একদম টেনশন নিও না, আমি এখনই যাচ্ছি আর ওদের নিয়ে আসছি। এই বলে আবির আর ঈশান ওরা দুজনেই বেরিয়ে পড়ে। আকাশ ইরাকে নিয়ে ওদের ঘরে আসে। তবে ওরা দুজনেই অনেক ভয়ে আছে, কেননা বলা তো যায় না কখন কি হয়ে যায়। কিছুক্ষণ পরে আবির আর ঈশান চলে আসে ওখানে। ওদের দেখে ইরা আর আকাশ তো দুজনেই ভয়ে আছে। কি ভাইয়া, তোমরা এখানে? তুই কি ভেবেছিস তুই পালিয়ে এখানে চলে আসবি আর আমরা জানতে পারবো না? তা কি করে হয়? প্লিজ ভাইয়া, আমাদের কোনো ক্ষতি করো না। তোকে আমরা এত ভালো ভালো ছেলে দেখালাম, আর শেষে কিনা তুই এর মতো একটা ছেলের সাথে পালিয়ে গেলি। বংশের মান সম্মান তো সব ডুবিয়ে দিলে। আপনারা যদি আমাদের ভালোবাসে মেনে না নেন, তাহলে তো আমাদের কোনো কিছু করার থাকবে না। ওই তুই চুপ কর, বেশি কথা বললে তোকে আমি এখানে মেরে ফেলবো। প্লিজ ভাইয়া, ওকে মেরো না। ওকে মারলে আমি বিধবা হয়ে যাব। ভাইয়া, ওদের আব্বুর কাছে নিয়ে যাই, উনি যা করার করবে ওদের সাথে। ঠিক আছে, চল তাহলে। এই বলে ওরা দুই ভাই মিলে আকাশ আর ইরাকে নিয়ে বের হয়। ওরা আকাশ আর ইরাকে নিয়ে যাওয়ার পরে কি করবে তা আপনারা পরের পর্বে জানতে পারবেন। ওদের দুজনে নিয়ে ইরার বাবার সামনে এনে দাঁড় করায়। আকাশকে দেখে ইরার বাবার তো রাগে ফেটে যায়, সেজন্য কয়েকটা থাপ্পড়ও দেয়। এতেও আকাশ কিছু বলেনি, কেননা এটা স্বাভাবিক। ওনার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়াতে ওনার কিছু রাগ আর খারাপ তো লাগবেই। কিছুটা সময় চুপ থাকার পরে, ওর থেকে আমাকে আলাদা করো না আব্বু, আমি ওকে অনেক ভালোবাসি। তোর জন্য আমার মান সম্মান যে সব ডুবে গেল, তার কি হবে? বাবা, একটা কাজ করি, এই ছেলেকে মেরে ইরাকে আমরা আবার বিয়ে দিব। না ভাইয়া, এমনটা বলো না। অন্যদিকে নীলাশা আর ওর বাবা মা মিলে ইরার বাবাকে অনেক বোঝাতে থাকে। 1 ঘন্টা পরে ইরার বাবা রাজি হয়। ঠিক আছে, তবে একটা কথা, এই বাড়িতে এটা কখনো আসতে পারবে না। তোমার যখন এটাই ইচ্ছে তবে তাই হবে। আকাশ, চলো এখান থেকে। যে তোমার বাবা মাকে ছাড়া কি থাকতে পারবে? আমার ভালোবাসা ফেলে আমি ঠিকই থাকতে পারবো। ঠিক আছে, চলো। আঙ্কেল, দোয়া করবেন আমাদের জন্য। ইরাকে নিয়ে বেরিয়ে আসে। এইদিকে আবির আর ঈশান্ত খুশি হয়, কেননা ইরাকে যখন এই বাড়িতে আর ঢুকতে দেবে না তখন সম্পত্তির ভাগ তো দিবে না। ওরা এটাই ভেবে নিয়েছে। রাতের বেলায় ইরা আর আকাশ শুয়ে পড়ে। অন্যদিকে, আচ্ছা ঈশান, বাবা তো ইরাকে আর এই বাসায় ঢুকতে দিবে না, কিন্তু এতে তোর এত খুশি হওয়ার কারণ কি? আরে ইরাকে এই বাড়িতে ঢুকতে দিবে না তার মানে ওকে সম্পত্তি দিবে না। সে অনুযায়ী আমরা দুই ভাই মিলে সব সম্পত্তি পাবো। তোর মাথায় এত বুদ্ধি এলো কি করে? সব বুদ্ধি সবসময় কাজে লাগতে হয়। তবে 1 মাস যাওয়ার পরে ইরার বাবার মনে একটু দয়া হয়, সেজন্য উনি আবির আর ঈশানের সাথে কথা বলে। তখন বাকিরাও ছিল, সেজন্য সবাই নিজেদের মতামত জানাতে থাকে। সবার মতামত জানার পরে, কিন্তু বাবা, ইরাকে সম্পত্তি দেওয়ার কি দরকার? ও তো আমারই মেয়ে, ওর দিকে তো আমার খেয়াল রাখতে হবে। ঠিক আছে আব্বু, তুমি যা ভালো মনে করো। ইরার বাবা নিজেদের কথা বলে চলে যায়। তখন ইরার 2 ভাই মিলে অনেক রকম ফন্দি করতে থাকে। তাহলে ইরা আর আকাশের সংসার আমাদের ভেঙে দিতে হবে। কিন্তু সেটা করব কি করে? ইরার চোখে আকাশকে খারাপ বানাতে হবে। কিন্তু কিভাবে? সেটা তুই আমার উপরে ছেড়ে দে। ঠিক আছে ভাইয়া।
ঈশানের সাথে কথা বলে কিছু একটা ঠিক করে। ততক্ষণে আমরা ইরা আর আকাশের ব্যাপারে দেখে আসি। কয়েকদিন ধরে ইরা লক্ষ্য করছে আকাশ কেমন যেন বদলে গেছে, আগের মতো নেই সেজন্য। কিছু কি হয়েছে তোমার? ইদানিং দোকানের অবস্থা খুব খারাপ যাচ্ছে। এরকম হলে তো সংসার চালাতে কষ্ট হয়ে যাবে। সেটা আমি জানি, কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোমার নাম্বারে অনেক মেয়ে কল দিয়ে তোমার খোঁজ খবর জিজ্ঞেস করে। ব্যাপারটা কি বলো তো? আমার নাম্বারে মেয়ের কল? এটা আমি তোমার কাছে জানতে চেয়েছি। আমি তো জানি না। ঠিক আছে, যাও দোকানে। আকাশ আসে দোকানে। এইদিকে আবির আর ঈশানের প্ল্যান ভালোই কাজ করতে থাকে। মোটামুটি 2 মাসে ইরা আর আকাশের মাঝে অনেক ঝগড়া হতে থাকে। আকাশ তো সবটা নীলাশাকে জানায়। সবটা শোনার পরে নীলাশা ইরাকে বোঝাতে থাকে সবটা, কিন্তু তাও ইরা কোনো কিছু বুঝতে চায় না। এভাবে একদিন রাতের বেলায় ইরা লক্ষ্য করে আকাশের রুম থেকে একটা মেয়ে বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এই মেয়েটাকে? যাই তো পেছন পেছন দেখি মেয়েটা কে। এরপর মেয়েটার পেছনে পেছনে আসতে থাকে। কয়েক মিনিট দেখার পরে ইরা বুঝতে বাকি রইল না যে এটা ওরই বান্ধবী ববি। ও তো ববি, কিন্তু এত রাতে ববি কেন আকাশের বাসায় এলো? যাই তো একবার ববিকে জিজ্ঞেস করি। সেজন্য ববির ঘরে আসে। এসে দেখে ববি বসে আছে। ইরাকে দেখে একটু অবাক হয়। এরা তুই এখানে কেন? তার আগে এটা বল, তুই আমার ঘরে কেন আসলি? তো আমি যখন ছিলাম না তখনই কেন তোকে আসতে হলো? কথাটা বললে তুই বিশ্বাস করবি তো? আগে বল। ভাইয়া আমাকে বলছে আমি যেন ওনার সাথে কয়েকটা রাত সময় কাটাই। যদি আমি এরকম করি উনি আমাকে অনেক টাকা দিবে, তাতে তোকে ছেড়ে দিবে না। আমাকে কেন ছেড়ে দিবে? আসলে ভাইয়া অনেক মেয়ে বিরক্ত হয়ে গেছে। উনি প্রতি মাসে অনেকগুলো মেয়ের সাথে ডেট করে। বললে কি আমি বিশ্বাস করে নেব? তাহলে তুই কালকে একবার ভাইয়ের দোকানে এসে দেখিস প্রায় সময় মেয়ে নিয়ে পেছনের দিকে তাকায়। কথাগুলো শুনে ইরার মনে তো অনেক ঘৃণার জন্ম নেয়। রাতে ইরা বাসায় ফিরে দেখে আকাশ ঘুমোচ্ছে, সেজন্য তেমন কিছুই আর বলেনি। পরের দিন ইরা সত্যি দোকানে এসে দেখে দোকানের ভিতরে একটা মেয়ে ছিল। আসলে ইরা ছদ্মবেশে এসেছে বলে আকাশ চিনতে পারেনি। সবটা দেখে ইরা চলে আসে। এরা যাওয়ার পরে মেয়েটাও বের হয়ে আসে। এখন এই সবের কাহিনী তৈরি করেছে আবির আর ঈশান। ওরা দুজনেই এই সবটা কাহিনী সাজাতে থাকে, কেননা ওরা ববিকে জোর করে এই কাজটা করার জন্য বাধ্য করে। সাথে এই মেয়েটাকে টাকা দিয়ে আকাশের দোকানের ভিতরে ঢোকায়, তাও কিছু ছলনার আশ্রয় নিয়ে। কিন্তু এই সব কিছু আকাশ নিজেও জানে না। এইদিকে ইরা আকাশকে বলেছিল ওর জন্য শাড়ি আনতে, কিন্তু 2 দিন পরে আকাশ ইরার জন্য শাড়ি আনতে পারেনি। সেজন্য দিনের বেলায় ওদের মধ্যে ঝগড়া হয়। আর এই ঝগড়া আপনারা প্রথম পর্বের মধ্যেই শুনেছেন। সেজন্য ওদের ঝগড়ার পরে কি হয়েছে তারা আপনারা এরপর জানতে পারবেন। তাহলে চলুন বর্তমানে ফিরে আসি। বর্তমান আকাশ হসপিটালে আছে আর ইরা ওর বাবার বাড়িতে চলে এসেছে। ওখানে ইরাকে দেখে ওর ভাইদের প্ল্যান সাকসেস হয়, সেজন্য ওর কাছে আসে। এ কি বোন, তুই কাঁদছিস কেন? চুপ করো, আসি কেন? ইরা তো কেঁদেই চলেছে। কাঁদতে কাঁদতে ওনাদের সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আমরা তো তোকে আগে বলেছিলাম, কিন্তু তুই কোনো কথাই তো আমাদের শুনলি না। যে বড্ড ভুল করে ফেলেছি ভাইয়া। কেঁদে তো এখন আর কোনো লাভ হবে না। একটা কাজ কর, তুই আকাশকে ডিভোর্স দিয়ে আমার শালাকে তুই বিয়ে কর। তোর শালাকে কেন? আমার শালা কি দোষ করলো? তোর শালা তো এমনিতেও পড়াশুনো করেনি, তার উপর দেখতেও কালো। সেখানে আমার শালা পড়াশুনো জানে, দেখতেও ভালো। ভাইয়া, আমার ভাইকে এভাবে অপমান করাটা কি ঠিক হচ্ছে? আরে আমি তো শুধু সত্যি কথাটাই বলতেছি। তাছাড়া তোমার ভাইয়ের সম্পর্কে তুমি ভালো জানো। এখন ইরা, তুই ভেবে দেখ তুই কাকে বিয়ে করবি। আমাকে তোমরা কিছুদিন সময় দাও। এখন দেখি তো আমাদের কথা না শুনে ওই ছেলেকে বিয়ে করার কি ফল হলো। তুমি আমার মেয়েটাকে এভাবে বকো না তো। এমনিতে ওর মনের অবস্থা ভালো না, তার উপর তোমরা ওর সাথে আরো বেশি ঝামেলা শুরু করে দিয়েছো। আম্মু, এখানে ঝামেলার কিছু নেই। আমি আকাশকে ডিভোর্স দেব, তোমরা ডিভোর্সের ব্যবস্থা করো। আচ্ছা, তোদের বিয়েতে কত টাকা কাবিন হয়েছে সে সব তো কিছুই বললি না আমাদের। আমাদের বিয়েতে মাত্র 1 লক্ষ টাকা কাবিন হয়েছে। কি এত কম টাকায় কেন কাবিন করতে গেলি? আমি কি জানতাম নাকি ও যে আমার সাথে এমনটা করবে? তুই কোনো চিন্তা করিস না, আমি সবটা দেখে নিব।